যাই বলুন অবনীদা, কালী ঝর্ণা যাওয়ার রাস্তাটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস ছিল, এটা কিন্তু বলতেই হবে। হুঁ, রাস্তাটাই যা এনজয়েবেল, ঝর্ণাটি অতি থার্ড ক্লাস। পাহাড়ের গা বেয়ে ছ্যাঁচ্ছ্যাঁর করে জল পড়ছে কি পড়ছে না, তলায় একটা কুৎসিত কালো মিনি ডোবা, ওটাকে কেউ ঝর্ণা বলে নাকি? আহারে, চৈত্র মাসের ঝর্ণায় আর কত জল থাকবে বলুন তো। হতো এটা বর্ষাকাল, তখন দেখতেন ওই ঝর্ণা দেখেই আপনি চোখ ফেরাতে পারছেন না। নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের অষ্টম পর্ব। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মিতিন মাসের সমগ্র প্রথম খণ্ড থেকে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, সারান্ডায় শয়তানের অষ্টম পর্ব। অবনী তবুও তর্ক করে যাচ্ছেন। তাহলে তোমার কালী ঝর্ণা দেখতে ওই বর্ষাকালে এলেই তো হতো। কষ্ট করে বেকার বেকার আজ ভোরবেলা বিছানা থেকে টেনে তোলার দরকারটা কি ছিল? উফ, কি যে বলেন আপনি। আরে ভোরের জঙ্গলটাও তো দেখতে পেলেন নাকি, এটাও তো লাভ। তার উপর ধরুন সুমায়া দুটো বুনো শুয়োর দেখিয়ে দিয়েছে, বাজখানা চিতল হরিণও দেখালো। ওগুলোও তো নিশ্চয়ই আপনার লাভের খাতাতেই যাবে। মনে করুন না, ঝর্ণাটা একটা ফাও পেয়ে গেছে। পার্থ ফুট কাটলো। ইচ্ছে থাকলেও বর্ষাকালে আপনি আসবেন কি করে অবনীদা? জঙ্গল তো বর্ষাকালে বন্ধ থাকে, জুন থেকে অক্টোবর। পাহাড়ের সরু সরু নদীগুলোতে তখন বন্যা হয়, জঙ্গল ভেসে যায়, গাছ টাছ পড়ে রাস্তা বন্ধ। বাঘ ভালুক তখন মানুষের শো দেবে কি করে? সাপ আর যোগদের তখন মহা আহ্লাদ, তারা মনের সুখে বনে খেলা করে। নজরুল আর চুপ থাকতে পারলেন না, গাড়ি চালাতে চালাতেই বলে উঠলেন। আমি একবার বর্ষাকালে সারান্ডায় এসেছিলাম। দিল্লির এক বড় অফিসার চাইবাসা থেকে স্পেশাল পারমিশন করিয়েছিলেন তাকে নিয়ে। জঙ্গলে ঢুকে সে কি দুর্ভোগ! আগের দিন যে রাস্তা দিয়ে গেছি, পরের দিন দেখি সে রাস্তা আর নেই। রাস্তার চেসিস একেবারে ভেঙে চুরমার। রাত্রিরে মাত্র 2-3 ঘন্টার বৃষ্টি, ব্যাস অমনি নদী স্টিয়ারিং ঘুরিয়ে চাকা উঠিয়ে দিয়েছে রাস্তায়। ওই মরা ঝর্ণাও সেবার দেখেছিলাম, একদম টপ গিয়ারে চলছিল। কি অবনীদা, শুনলেন তো? আমি শুনেই বা কী করব? আমি তো কোনো সিজনেই জঙ্গলে আসতে চাই না ভাই। সে কি গ্রীষ্ম, কী বা শীত, কী বা বর্ষা, জঙ্গল দেখার জন্যই কষ্ট করে জঙ্গলে আসার দরকার কি তাই তো বুঝি না। বই পড়েই তো সব জেনে ফেলা যায়। এই তো অ্যামাজনের বইটা পড়ে আমি অ্যামাজন জঙ্গল সম্পর্কে সবই জেনে গেলাম। পার্থ জোরে জোরে হেসে উঠল। এটা বেড়ে বলেছেন? বই পড়ে জঙ্গল ভ্রমণ, বিছানায় শুয়ে শুয়ে মানস ভ্রমণ। হালকা গল্প, গম্ভীর মতামত আর লঘু বাদানুবাদ করতে করতে চলেছে সকলে। ভোরবেলা কালী ঝর্ণা দর্শন শেষ, এখন বিকেলে লিগিরদার পালা। থলকোবাদ থেকে লিগিরদা মাত্র 8 কিলোমিটার, কিন্তু পথ বেজায় দুর্গম। গাড়ি চলেছে 8 কিলোমিটার স্পিডে। চড়াই উতরাই তেমন নেই বটে, কিন্তু জঙ্গল ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। কোথাও রাস্তা বেজায় সরু, প্রায় সুড়িপথের মতো। গাছের নুয়ে পড়া ডালে আর লতা পাতায় ঘষা খেতে খেতে এগোচ্ছে জিপ। টুপুর কথা বলছিল না, কথা শুনছিলও না। সে যেন খানিকটা আনমনা, ভাবছে পাগলা হাতিটার কথা। সত্যি, সে যদি এদিক পানে চলে আসে, এক্ষুনি যদি জঙ্গল ভেঙে সামনে আবির্ভূত হয়, কি ঘটতে পারে? জিপটাকে উল্টে দেবে, পিষে মেরে ফেলবে টুপুরদের। সুমায়া অবশ্য বলছিল হাতিটা নাকি ভালো করে হাঁটতে পারছে না। আহারে,
বেচারা গুলি খেয়ে না জানি কত যন্ত্রণা পেয়েছে, ব্যথায় একেবারে পাগলই হয়ে গেল। মিতিন মাসিরও সাহসের বলিহারি যাই, হাতিটাকে কেয়ারই করছে না। নেহাত কাল মা প্রবল আপত্তি করলো বলে নৈশ সফরে বেরোনো হলো না, কিন্তু সকাল থেকে মিতিন মাসিকে রোখে কে? নিজে তো বেরোলোই, সবাইকে টেনে টেনে বারও করলো তার সাথে। জঙ্গল দেখতে এসে একটা হাতির ভয়ে দরজায় খিলেটে বসবে, সে তো মিতিন মাসি না। আমরা তো হাতিটার কোনো ক্ষতি করিনি, সে বলল। হাতি কেন আমাদের ক্ষতি করবে? হাতিটা কি মিতিন মাসির মতো করে ভাববে, সেটাই ভাবছিল টুপুর। নাকি ও এখন বিশ্ব সংসারের উপরেই ক্ষেপে আছে? যারা হাতিটাকে গুলি করেছে তাদের কি খুঁজে খুঁজে বের করে শিক্ষা দিতে পারে না হাতিটা? সুমায়া বসেছে একদম পেছনের সিটটায়। এতক্ষণ সে জঙ্গলই দেখছিল। হঠাৎ বলে উঠল, কাল আপনারা কোথায় যাচ্ছেন? সহেলি কাল বিলম্ব না করেই বলে উঠলেন, কালকের প্রোগ্রাম তো ঠিক করাই আছে, দুপুরে খেয়ে উঠেই পরমপদার মধুবাবা। আর সকালে? সকালে দুপুরের জন্য তৈরি হব। সে তোমরা যদি না যাও না যাবে, আমি কিন্তু কাল সকালে সময়ের সঙ্গে কুমড়ি ঘুরে আসবো, এটা বলে রাখলাম। তোর বেশি বাড়াবাড়ি। কি আছে কুমড়িতে? কেন? একখানা বাংলো আছে। বাংলোতে তো তুই এখনো আছিস। মিচিমিচি 20-25 মাইল ঠেঙিয়ে আর একটা বাংলোতে যাওয়ার কি দরকার? আহা দিদি, কি যে বলিস! আরে ওই পথের জঙ্গলটা দেখবো না? অনেক তো জঙ্গল দেখা হলো, আর কেন? বারে, তুই কি যে বলিস! আরে জঙ্গলের বিউটি যে এক এক জায়গায় এক এক রকম, দেখতে হবে না সব ঘুরে ঘুরে? এসেছি যখন। বুঝেছি, তুই বেঘরে মরবি। সহেলির কথা শেষ হতে না হতেই ঘচাং করে ব্রেক। গোটা গাড়ি থরথর করে কেঁপে উঠল। পরক্ষণেই নিশ্চল। তারপর পার্থ সামনের সিটে বসে চেঁচিয়ে উঠল, সর্বনাশ! এ কি বিপত্তি! বিপদ একটা ঘটেছে বটে, তবে পাগলা হাতি নয়। জিপের রাস্তা রোধ করে শুয়ে আছে একটা ইয়া মোটা গাছের গুঁড়ি। নজরুলের মাথায় হাত। কি হবে এখন? চলুন গাড়ি ঘুরিয়ে ফিরে যাই। সম্ভব নয় দিদি, এখানে রাস্তার যা হাল, গাড়ি ব্যাক করা যাবে না। তাহলে উপায়? সুমায়া লাফিয়ে নেমে পড়েছে গাড়ি থেকে। কোমরে হাত রেখে গুড়িটাকে জরিপ করলো একটুক্ষণ। তারপর সুড়ুত করে ঢুকে গেছে বনে। মিনিট 2-3-এর মধ্যেই ফিরে এসে বলল, তরিকা একটা আছে, গুঁড়িটার উপরে বেশ কয়েকটা কাঠ ফেলে দিতে পারি। নজরুল বুঝে ফেলেছেন প্রস্তাবটা। বললেন, হ্যাঁ, গোল গুড়ির ওপরটা যদি কাঠ ফেলে স্লান্ট করে ফেলা যায় তাহলে গাড়িটা টপকে যেতে পারে। কিন্তু ছোট কাঠ পাবো কোথায়? আছে, ওদিকে আছে, আমি দেখে এসেছি। সুমায়াকে সাহায্য করতে পার্থ মিতিন নেমে পড়ল জিপ থেকে। টুপুরো অনিচ্ছা সত্ত্বেও অবনীয়। সবাই মিলে ধরাধরি করে বেশ কয়েকখানা শুকনো কাঠের টুকরো এনে রাখলো মুড়ির ওপর। নজরুল সুমায়াকে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফেললেন কাঠগুলো। দিব্যি একটা ঢেউ খেলানো পথ তৈরি হয়ে গেল, ব্রিজের মতো। ফের গিয়ে স্টিয়ারিংয়ে বসেছেন নজরুল। একবারের চেষ্টায় পেরোতে পারলেন না, গাড়ির চাকা উঠেও নেমে এলো। দ্বিতীয়বারেও ফেল। তৃতীয় চেষ্টায় ঝপাং করে গুঁড়ি পার। বুম বুম, দারুণ মজা পেয়েছে, হাততালি দিচ্ছে আনন্দে। সবাই মিলে আবার গাড়িতে উঠল। স্টার্ট দিল জিপ। নজরুল স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বললেন,
অত বড় গড়িটা রাস্তায় কি করে এলো বলুন তো? যেভাবে আসে শেকড় উপড়ে পড়ে গেছে। শেকড়? কোথায় শেকড়? ডাল পাতাও তো নেই, ওটা তো স্রেফ একটা গাছের কাণ্ড। আমি পরশু দিনকে লিগিরদা এসেছিলাম, তখন তো এটা ছিল না। আরে তারপর হয়তো কাটা হয়েছে, কন্ট্রাক্টর হয়তো ফেলে রেখে গেছে। মনে সামান্য সংশয় জাগলেও এ নিয়ে আর আলোচনা হলো না বিশেষ। মিনিট পাঁচেকের মধ্যে এসে গেছে লিগিরদা। জায়গাটা রীতিমতো রোমাঞ্চকর। একদিকে ভয়ালো জঙ্গল, অন্যদিকে গভীর খাদ, মাঝে অনেকটা অঞ্চল কেমন ফাঁকা ফাঁকা। সেখানে একখানা ভগ্নপ্রায় ওয়াচ টাওয়ার বিরাজমান। কোনো কালেও বোধহয় টাওয়ারে উঠে জীবজন্তু দেখা হতো, কিন্তু এখন আর হয় না। লোহা সিঁড়ি এখন মরচে ধরে ক্ষয়ে গেছে, পা রাখতে ভয় হয়। ওই সিঁড়ি বেয়েই বিড়াল পায়ে তরতরিয়ে উঠে গেল সুমায়া। ওপর থেকে ডাকছে, এখান থেকে বহু দূর তক দেখতে পাবেন। অবনী জিজ্ঞেস করলেন, স্পেশালটা কি আছে? আগে বাউজি, সামটা নালা আছে, আসেন আসেন, ভালো লাগবে। হ্যাঁ, নালা? পাহাড়ে এসে আবার নালা নর্দমা দেখবো? बढ़िया नाला আছে বাউজি, জোর কা মাফিক। জানোয়ার পানি পিনে আসে এই টাইমটাতেই। মুখে যতই গাঁইগুঁই করুক, অবনী শক্ত 16 আনা। দেখবেন, দেখার পরে সমালোচনা করবেন, এটাই তো তার স্বভাব। দোনা মোনা করে সুমায়াকে বললেন, পারবো উঠতে? খাড়া সিঁড়ি, মাথা ঘুরে যাবে না তো? নিচে বিলকুল দেখবেন না বাউজি, একদম চোখ বন্ধ করে উপরে উঠে পড়ুন। সহেলি আর বুমবুম ছাড়া একে একে সিঁড়ি চড়ল সবাই। সিঁড়িগুলো অনেকটা ফাঁক ফাঁক, বুমবুম পা পাবে না, আর তাকে পাহাড় দেওয়ার নাম করে সহেলিও রয়ে গেলেন। ওয়াচ টাওয়ারের মাথাটা খোলা, চাতাল মতন। সেখানে দাঁড়িয়ে সত্যিই একটা বিশাল রেঞ্জ দেখা যায় জঙ্গলের। মাথার ওপর আকাশ ঝকঝকে নীল, ধোঁয়া ধোঁয়া ভাব। ঝর্ণা বা নানাটা দেখা যাচ্ছে না স্পষ্ট। পার্থ ক্যামেরার শাটার টিপে যাচ্ছিল বারবার। বলল, না না না, উফ, আলো আরো না কমলে নালা ঝর্ণা কিছুই বোঝা যাবে না। তখন বাঘ ভাল্লুকের দর্শন মিললেও মিলতে পারে, ওরা তো শেষ বিকেলেই জল খেতে আসে। তো আরেকটু দাঁড়ানো যাক নাকি? অপেক্ষা অবশ্য করা গেল না। সহেলি হঠাৎই নিচ থেকে আর্তনাদ করে উঠেছেন। এই মিতিন, এই পার্থ, বুমবুম কোথায় পালিয়ে গেল? শুনেই তড়িৎ গতিতে নিচে নেমে গেল সুমায়া, পিছনে হুড়মুড়িয়ে বাকিরাও। সবাই মিলে এদিক ওদিক ছোটাছুটি করছে, খুঁজছে, গলা ছেড়ে ডাকছে বুমবুমকে। বুমবুম! বুমবুম! বুমবুম কোথায় তুমি? বুমবুম! প্রত্যুত্তর নেই। নিঝুম জঙ্গলে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে ডাকগুলো। মিতিনের মুখ শুকনো ক্রমশ, সহেলি টুপুর কাঁদো কাঁদো। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেল বুমবুমকে। সুমায়াই দেখতে পেল ওয়াচ টাওয়ারের গজ 50 দূরে একটা ছোট্ট পাথুরে টিলা, তার ভেতরে সার সার গুহা। বুমবুম একটা গুহায় ঘাপটি মেরে বসে আছে। পার্থ উত্তেজিত স্বরে বলল, তুই এখানে কি করছিস বুমবুম? এই অন্ধকারের মধ্যে তোর কি চাই এখানে? আমি এখানে লুকিয়ে আছি, তোমরা আমাকে নিয়ে গেলে না তো? কেন নিয়ে গেলে না? আমি কিন্তু এবার কেভম্যান হয়ে যাব। আরে ছোটে মালিক, তুমি আমার পিঠে চাপো, আমি তোমাকে এক্ষুনি নিয়ে চলে যাচ্ছি। মিতিন গোমরা মুখে বলল, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। এখানে যে এমন একটা গুহা আছে তা আগে বলনি তো। ইয়ার কি বলবো দিদি, এই গুহাতে বিশেষ কিছু নাই, ঠান্ডা পড়লে জন্তু জানোয়াররা এখানে এসে থাকে। মিতিনের তবু ভুরুতে ভাঁজ, ঘুরে ঘুরে দেখছে গুহাগুলোকে। খুব বড় নয়, বেঁটে বেঁটে খুপড়ি।
বেশিরভাগ খুবরি মাকড়সার জাল আর ধুলো ময়লায় ভরা। তুলনায় বুমবুমের খুবরিটাই যা একটু পরিষ্কার ছিল। মিতিনের ভুরুর ভাঁজ গাঢ় হলো। আমার কিন্তু মনে হচ্ছে এই গুহাটায় লোকজন ছিল। একদম খালি গুহা এটা নয়। এখানে আর দাঁড়াতে হবে না বাবা, গাড়িতে ওঠো। কোত্থেকে কোন ডাকাত এসে পড়বে। মিতিন যেন শুনেও শুনল না। খপ করে মাটি থেকে একটা আধপোড়া সিগারেটের টুকরো তুলেছে। হুম, ঠিকই ধরেছি, এখানে কেউ ছিল। পার্থ সিগারেটের টুকরোটা হাতে নিয়ে দেখল। উম, এটা এটা তো দেখছি 555। অর্থাৎ বিদেশি সিগারেট। তার মানে বেশ মালদার লোকই ছিল। ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার জন্য অনেকে জান লড়িয়ে দেয়, হয়তো সেরকমই কেউ। সত্যিই কি তাই? আমার তো সেরকমটা লাগছে না। একজন নয় অবনীদা, 2-3 জন ছিল। আর রাত্রির বেলা উম, অন্তত 3 রকম জুতোর ছাপ রয়েছে এই ধুলোয়। মিতিন নিচু হয়ে মাটিটা দেখছিল ভালো করে। একটা মোমবাতির টুকরো পেয়েছে। মাথা না তুলেই বলল, সুমায়া, একটু হাত লাগাও তো, সরাও তো পাথরটা। সুমাইয়ার সঙ্গে হাত লাগালো পার্থ। নজরুল আর অবনী সাহায্য করছেন তাদের। পাথর যথেষ্ট ভারী, সরাতে পরিশ্রম হলো বেশ। পাথর সরে যেতেই ভক করে একটা গন্ধ ঝাপটে মেরেছে নাকে। ঝাঁঝালো গন্ধ, বিদেশি অ্যালকোহলের। মিতিন হাত বাড়িয়ে একটা ফাঁকা মদের বোতল বার করলো ভেতর থেকে। একখানা বড় পলিথিনের বস্তাও দেখা যাচ্ছে, মাল ভর্তি। সুমায়া গুঁড়ি মেরে ঢুকে গেল গুহায়। বস্তায় হাত ছুঁয়ে জিভে ঠেকালো হাত। অবাক স্বরে বলল, আরে দিদি, এ তো নিমকা বোড়া। নুন? পার্থর গলা দিয়ে বিস্ময় ঠিকরে এলো। পাহাড়ি গুহায় নুনের বস্তা? ডাকাতরা নুনের বস্তা নিয়ে ঘোরে, এ তো আমি জন্মে শুনিনি। তবে আমি কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে আন্দাজ করতে পারছি। হুম, সুমায়া, ওয়াচ টাওয়ারের ওপাশে একটা সল্ট লিক আছে না? হ্যাঁ ম্যাম সাব, কিন্তু ওটা তো... হ্যাঁ, দেখেছি, কিন্তু সল্ট লিকটা এখন আর চালু নেই, তাই না? সল্ট লিক কি? আরে নুন চাটার গর্ত। মানুষের মতো জন্তু জানোয়ারের শরীরেও তো নুনের প্রয়োজন আছে। আমরা রান্নায় নুন পাই, কিন্তু জন্তু জানোয়াররা তো কাঁচা খাবার খায়, নুন ছাড়া। আর তাই একটু নুনের জন্য তারা ছটফট করে বেড়ায়। সব জায়গাতেই বন দপ্তর জঙ্গলে গর্ত খুঁড়ে খুঁড়ে নুন ঢেলে আসে, যাতে এই হাতি, বাঘ, ভাল্লুক, হরিণরা ওই নুনটা পেয়ে যায়। সত্যি বলতে কি, জঙ্গলে জন্তু জানোয়ার দেখানোর এটাই সবচেয়ে চালু পদ্ধতি। কিন্তু যেসব জঙ্গলে সল্ট লিক বানানো যায় না, জন্তু জানোয়াররা তখন সেখানে নুনের অন্য সোর্স খোঁজে, হয় মাটি চাটে, কিংবা কোনো পাহাড়ে যদি সামান্যতম নুনের সন্ধান পায় তখন সেই পাহাড়ের পাথরগুলো চাটে। কিন্তু এখানে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে বুঝতে পারছেন তো অবনীদা? একদল লোক সুপরিকল্পিতভাবে একটা দাঁতাল হাতিকে মারার চেষ্টা করছে। একবার তাদের টিপ ফসকেছে ঠিকই, কিন্তু আর তারা টার্গেট মিস করতে রাজি নয়। আর সেই জন্যই এই নুনের বস্তার আয়োজন। শয়তানগুলো এও জানে যে পাগলা হাতি এই দিকেই আসছে, তাই পাথর চাপা দিয়ে বস্তাটাকে রেখে গেছে। আজকালের মধ্যেই বস্তার নুন সল্টলেকে ফেলে দেবে, হাতি গন্ধে গন্ধে সল্টলেকে আসবেই, তখন আর কি। সর্বনাশ! এক্ষুনি তো তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর পাঠাতে হয় নাকি? সন্ধে হতে কিন্তু আর বেশি দেরি নেই। আমরা থলকোবাদ পৌঁছে খবর পাঠাবো ফরেস্ট ডিপার্টমেন্টে। তারপর ওরা কখন আসবে? না না, এরকম ভাবে হবে না। তার আগেই কিন্তু হাতিটা খুন হয়ে যেতে পারে। তাহলে উপায়? উপায় একটা আছে। আপাতত আমরা এই নুনের বস্তাটাকে খাদে ফেলে দিতে পারি। ওরাও তাহলে আর হাতিটাকে প্রলুব্ধ করে এদিকে আনতে পারবে না। তাহলে ওদের হাতিটাকে মারার যে পরিকল্পনা, সেটা এখনকার মতো ব্যর্থ করা যাবে।
কিন্তু হাতিটা তো ঘুরতে ঘুরতে এমনিই চলে আসতে পারে, তখনও তো খুন হতে পারে। হুম, পাগলা হাতিকে মারা কি অত সহজ নাকি? আচ্ছা আচ্ছা শিকারীদেরও কাপ ছটকে যায়। তারা বলে জাকমি শেরের চেয়েও জাকমি হাতি অনেক বেশি ভয়ানক। এমনিতেই হাতি অসম্ভব অ্যালার্ট প্রাণী, সেটা তো আগেই বলেছি। আর রোগ বনে গেলে সে আরও সতর্ক হয়ে যায়। এই হাতিটা গুলি খেয়েছিল 4-5 দিন আগে, বুঝতে পারছো? অর্থাৎ তার জখম এখনো পর্যন্ত টাটকা আছে, তবে অনেকটা ভরে এসেছে। নুনের লোভ দেখি অন্যমনস্ক না করতে পারলে হুম হুম ওই হাতিকে নিখুঁত নিশানায় গুলি করা খুবই কঠিন ব্যাপার। কি সুমায়া, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ দিদি। অবশ্য সুমায়ার হিসেব যদি ঠিকঠাক হয় তাহলে এখনই হাতিটা লিগিরদার দিকে পৌঁছচ্ছে না, সে বিষয়ে আমি নিশ্চিত। তবুও আমাদের চান্স নেওয়ার দরকার কি আছে? নুনের বস্তাটা বিদায় করাই ভালো। কিন্তু শয়তানগুলো বস্তাটা গুহায় রেখে গেছে কেন? নুনটা তো সল্ট লিকেই ফেলে দিয়ে যেতে পারতো। আরে ওদেরও তো হিসেব টিসেব আছে নাকি? বেশি আগে ঢাললে যদি অন্য জানোয়াররা নুনটা চেটেপুটে সাফ করে দিয়ে যায় তখন? টেনে টুনে বের করা হলো বস্তাটা। কম নয়, 20 কেজি নুন। স্বাস্থ্যবান নজরুল বস্তাটার একদিক ধরেছেন, অন্যদিক সুমায়া। পাহাড়ের প্রান্তে নিয়ে গিয়ে ছুঁড়ে দিল বস্তাটাকে খাদে। জিপে ওঠার আগে নিতিন বলল, আপনি ঠিকই ধরেছিলেন নজরুল ভাই। গাছের গুড়িখানা ওই শয়তানগুলোই রাস্তায় ফেলে রেখেছে, যাতে লিগিরদা ওয়াচ টাওয়ারের দিকে হুটহাট করে লোকজন চলে আসতে না পারে। ঠিক আছে, এখন ফেরার সময় আমাদের সেট করা যে কাঠের টুকরোগুলো ওখানে রয়েছে আমরা না হয় সরিয়ে দিয়ে যাব। কিন্তু ওরা তো নুনের বস্তা নেই দেখি বুঝে ফেলবে কেউ না কেউ এসেছিল। তা একটু বুঝুক না ওরা, তাতে ক্ষতি তো কিছু নেই। একটু ধাঁধাতেও না হয় থাক, আমরাই শুধু ওদের কথা ভেবে মরবো কেন? ওরাও একটু ভাবুক না। সুমায়া, শোনো, থালকোবাদে গিয়ে কিন্তু কাউকে এসব গল্প করতে যেও না। অন্তত আজকের রাতটা তো নাই, না হলে কিন্তু হাতিটাকে আমরা বাঁচাতে পারবো না। আবারও ঢক করে মাথা নাড়ল সুমায়া। কেউ জানবে না দিদি, ঘর কা লোক भी না। সিটে হেলান দিয়ে বসল মিতিন। চোখ বুজে ফেলল। পার্থ গাড়ির দরজা বন্ধ করতে করতে তেরচা চোখে মিতিনকে বলল, যাক, এখানে এসেও তোমার একটা কেস তবে জুটে গেল। মিতিন মৃদু হাসল। দেখছি তো তাই। ভেবেছিলাম কদিন একটু জঙ্গলে নির্ঝঞ্ঝাটে কাটাবো। কি আর বলি, কপালে যদি না সয় ঘি, ঠক ঠকালে হবে কি? নজরুল ঘুরে ঘুরে দেখছে মিতিনকে। আমতা আমতা স্বরে প্রশ্ন করে উঠলেন, মানে দিদি, আপনি কি? চিনতে পারেননি এখনো? উনি একটি মেয়ে টিকটিকি। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসের গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের ৮ম পর্ব। গল্পের সূত্রধার মিতিন এবং বুমবুমের ভূমিকায় আমি রায়া, গল্পকথক এবং সুমায়ার ভূমিকায় প্রীতম, পার্থর ভূমিকায় সুমন, টুপুরের ভূমিকায় পৌলমী, সহেলির ভূমিকায় রিমা, অবনীর ভূমিকায় সুদীপ্ত, নজরুলের ভূমিকায় অনিমেষ, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার সারেন্ডায় শয়তানের 9ম পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।